হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা পাট চাষ করেছি এই সময় কিন্তু আমাদের পাট চাষে পরিচর্যার সময়। একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের পাট কেমন আছে, বিশেষ করে রোগ পোকার আক্রমণ হচ্ছে কিনা এটা তো আমাদের খেয়াল রাখতেই হবে। আর রোগ পোকার আক্রমণ হলে আমরা কি করব এই সময়, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের বহরমপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর মিঠুন সাহাকে। মিঠুনবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা। এখন তো পাটের পরিচর্যার সময়, তো প্রথমে একটু আপনার কাছ থেকে আমরা জেনে নেব যে পাট চাষের সবথেকে যে বড় সমস্যাটা হলো সেটা হচ্ছে আগাছা। এই আগাছাটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব? কিষাণ, আপনি খুব ঠিক কথাই বলেছেন যে পাট চাষের সব থেকে বড় সমস্যা আগাছা। আগাছা যদি পাটের মোট খরচটাকে ভাবা যায় তাহলে মোট খরচের প্রায় 40% খরচই আগাছা দমন করার জন্য ব্যবহৃত হয়। মানে পাটের দুটি মূল কাজ, একটা যে আগাছা দমন, মানে যেখানে শ্রম প্রচুর প্রয়োজন হয়, আর একটা পাটের আঁশ ছাড়ানো বা পচানো। তো এই আগাছা এবং আগাছা যদি সঠিকভাবে দমন করা না হয় তাহলে কিন্তু ফলের অনেক কমে যায় ফলন। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে হবে যে যদি পাট লাগানোর 4-5 দিন পর থেকেই আমাদের যে নেল উইডার আছে একটাই মেশিনটা যদি চালানো যায়, এটা হাত চালিত মেশিন, খুব সহজেই দপ্তর থেকেও পাওয়া যায়। তো এইগুলো যদি চালানো যায় তাহলে কি হয়, পাটটা লাইনও হয়ে যায় আর মাঝের আগাছাগুলোও নির্মূল হয়। এবং তাতে হচ্ছে মাটি যখন একটু মাটিকে নাড়ানোর ফলে কি হয়, মাটিতে রস ধরে রাখতেও সাহায্য করে। কারণ এখন দেখছেন মানে হয়তো বৃষ্টি হচ্ছে, আবার 3-4 দিন খুব শুষ্ক ওয়েদার, তাহলে এই যদি মাটির রসগুলো যদি কাজে লাগে তাহলে সেচটা কম লাগবে। আর অবশ্যই এই যখন নেলুইডার চালানো হয় পাটের, তখন মাটিতে যেন জো থাকে। এবার এটা মোটামুটি দেখা হয় নেলুইডার যদি চালানো যায়, গাছ মানে সারি থেকে সারির দূরত্ব মোটামুটি 25 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার হয়। আর গাছ থেকে গাছের 5, নেলুইডার গাছ থেকে গাছটা কিছু করতে পারে না, কিন্তু সারিটা মেনটেন করে দেয়। আর যাদের ক্ষেত্রে নেলুইডার নেই, সবার ক্ষেত্রে হয়তো সুযোগ নেই, তারা মোটামুটিভাবে হাত নিড়ান যদি দুবার দেয়, একটা চারা বেরোনোর 10-15 দিন পরে আর একটা মোটামুটি 25-30 দিন পর, তাহলে কিন্তু সব থেকে ভালো আগাছা নির্মূল সম্ভবপর হয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে রাখতে হবে আগাছা নির্মূল করার সাথে চারাও পাতলা করে দেয়। দেখবেন মোটামুটি একটা হিসাব আছে, প্রতি বর্গমিটারে 50 থেকে 60টি চারা। এবার এখন তো আর একটা প্রশ্ন আসছে যে এখন লেবারের প্রচুর দাম, মানে কায়িক পরিশ্রম ক্ষেত্রে, সেক্ষেত্রে কৃষক বন্ধুরা নিজে থেকেই বিজ্ঞানকে গ্রহণ করে আগাছানাশক ব্যবহারের দিকে যাচ্ছেন। সেক্ষেত্রে যেহেতু এখন অলরেডি পাট লাগানো প্রায় 15-20 দিন করে মানে হয়ে গেছে, আমি জন্য আগের আগাছানাশকটা না, এই সময় যেটা দেওয়া যায়, মোটামুটি পাটের বয়স যদি 15 থেকে 21 দিনের মধ্যে হয় তাহলে 2টি আগাছানাশক, আমরা মূলত ফর্মুলেশনটি বলবো, বাণিজ্যিক বিভিন্ন নাম রয়েছে সেগুলো আলোচনার দিকে যাব না, সেক্ষেত্রে কুইজালফপ পি ইথাইল 5% 1.5 মিলিলিটার বা ফেনক্সোপ্রপ পি ইথাইল, এটা হচ্ছে 10% 2 মিলি। আবার বলে দিই, কুইজালফপ পি ইথাইল মানে কুইজালফপ যদি মনে রাখতে পারেন 5%, এটা 1.5 মিলিলিটার। আর একটা হচ্ছে ফেনক্সোপ্রপ, ওটা 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আমরা 15 লিটার জলে গুলে 15 থেকে 21 দিনের মাথায়, মানে 15 দিন থেকে 21 দিন এর মাথায় যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু মোটামুটি দেখা গেছে যে মানে ঘাস জাতীয় যে আগাছাগুলো আছে সেগুলো মারা যায়। চওড়া পাতা মারা যায় না, এটা মনে রাখতে হবে। আর একটা কথা কৃষক বন্ধুরা, এই যে দুটো আগাছানাশক কথা এগুলোই ব্যবহার করবেন, অন্য আগাছানাশক ব্যবহার করবেন না। কারণ পাট হচ্ছে বড় পাতা জাতীয় ফসল, যেগুলো আগাছানাশক ধানে ব্যবহার করা যায় সেগুলো কিন্তু পাটে ব্যবহার করা উচিত নয়। এটা বিগত একবার দেখা গেছে যে এরকম একটা ভুল হয়েছিল কৃষক বন্ধুদের মধ্যে, তাই এই ব্যাপারটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। আর আগাছানাশক স্প্রে করার সময় মাটিতে বেশি করে স্প্রে করতে হবে। আগাছার মধ্যে গাছকে ধুয়ে লাভ নাই, রোগ পোকার ক্ষেত্রে গাছ ধুয়ে লাভ আছে, কিন্তু আগাছানাশকের ক্ষেত্রে কিন্তু গাছটা ধোয়ার প্রয়োজন পড়ে না, পাট গাছ ধোয়ার প্রয়োজন পড়ে না। মাঝে যেগুলো জায়গা আছে বা আগাছার উপরে বলবো না, তাহলে সেক্ষেত্রে সেটা কার্যকরী হবে।
এই যে নেল উইডার মেশিনের কথা বললেন, এটা মোটামুটি প্রত্যেক কৃষক বন্ধুকে কি কেনা সম্ভব? হ্যাঁ, খুবই দাম কম। তাছাড়া এটা কি বলুন তো, এটা যখন সরকারিভাবে দেওয়া হয় তখন এটা এই মর্মেই দেওয়া হয় যে এটা ফ্রিতেই দেওয়া হয়, যে তার পাশের জমি ব্যবহার করতে হবে, কোনো মেশিন নয়, মানে হাত চালিত মেশিন, তো সেক্ষেত্রে দামটাও কম, এবং মানে 1000-1500 টাকার মধ্যে হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আরেকজনের কাছে শেয়ার করে নেওয়া যায়, একজনের কাছ থেকে একজন আরেকজনের সঙ্গে শেয়ার করতে পারবে। তার মানে হাত নিড়ানির থেকে নেল উইডারে সুবিধা অনেকটাই সুবিধে, তাড়াতাড়ি হবে কাজটা, তাড়াতাড়ি হবে এবং পাটটা লাইনও ঠিক করে দেবে। আরেকটা দেখা যায় যে অসময়ে পাটের ফুল চলে আসা, কিভাবে কি নিয়ন্ত্রণ করবে এটা? এটা খুব জাস্ট ব্যাপার না। এটা পাটের ফুল চলে আসে, দেখবেন যে দীর্ঘদিন যদি মেঘলা আবহাওয়া থাকে, পাট যেহেতু হ্রস্ব দিবসীয় বা ছোট মানে দিবসীয় ফসল, মানে দিন যখন ছোট হয়ে যায় ওটা ফুলার সম্ভাবনা বেড়ে যায়। গাছ তো ওভাবে বুঝে না, এখন আমরা সবাই জানি যে বড়দিন চলছে, কিন্তু কথা হচ্ছে যদি মেঘলা আকাশ থাকে বা দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া, আর্দ্রতা কম থাকলো, আর বীজের অনেক সময় জাতগত বৈশিষ্ট্য হয়, যদি আগে বুনে ফেলে তাহলে কিন্তু পাটের ফুল চলা সমাজ। পাটের ক্ষেত্রে বলার, যদি জমিতে একটা দুটো ফুল দেখেন তাহলে সাথে সাথে ইউরিয়া 2% ইউরিয়া বলো তো 1 লিটার জলে 20 গ্রাম, অর্থাৎ 10,000 ট্যাঙ্কে 200 গ্রাম দিয়ে ইউরিয়া স্প্রে করে দেওয়া। এর পিছনে বিজ্ঞানটা খুব সহজ, যে ফুল চলে আসা মানে গাছগুলো জনন প্রক্রিয়ার দিকে চলে যাচ্ছে। আর আমরা পাটের ক্ষেত্রে কিন্তু আঁশ চাই, গাছটা বড়, গাছের শারীরবৃত্তীয় গ্রোথ মানে বৃদ্ধিটা চাই। ওই জন্য আমরা যখনই ইউরিয়া স্প্রে করে দেবো তখন গাছ পুনরায় তার শারীরবৃত্তীয় বা বৃদ্ধিজনিত যে দশা, সে বৃদ্ধি দশায় চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা গাছটা কিন্তু মানে আবার সেই লম্বা এবং মানে লম্বার দিকে যাবে, কাণ্ড মোটা হবে। সেটা কারণ আমাদের ফুল চলে আসলে সবথেকে বড় সমস্যা যেটা হয়, গাছের ছোট অবস্থাতে ডালপালা হয়ে যায়, আঁশ হয় না, ফলন কমে যায়। তাই জন্য আমরা কিন্তু ইউরিয়া স্প্রে খুব কার্যকরী ভূমিকা নেয় যদি 2-4টে দেখা যায় যে চলে আসছে। এছাড়া পাটের আর কি কি রোগ আছে? পাটের অনেকগুলি রোগই আছে, যেমন পাটের কাণ্ড বা ডাঁটা পচা রোগ আছে, আর একটা কালো ব্যান্ড হয়ে যায়, কালো ব্যান্ড রোগ আছে, একটা গলা পচা মানে ওই কাণ্ডের মধ্যেই রোগটা হয়, আর ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া এই রোগ আছে, আর ভাইরাস জাতীয় পাতায় যেমন এগুলো ডাল জাতীয় ফসলে দেখা যায় ছেড়ে ছেড়ে ওই রোগও কিন্তু পাটের ক্ষেত্রে দেখা যায়। তবে আমাদের এই অঞ্চলে মূলত কাণ্ড পচা রোগ, এই কালো ব্যান্ডের মতন রোগ আর ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগটাই দেখা গেছে। অন্যগুলো তেমন এই অঞ্চলে মানে নেই। আর এখন অনেকগুলো জাত বেরিয়েছে, অনেক রোগ সহনশীল জাতও বেরিয়েছে, সেক্ষেত্রে এই রোগের মানে আক্রমণটা একটু কম হয়েছে, একটু কম। এই রোগগুলো দেখার ক্ষেত্রে আপনার লক্ষণগুলো কি কি রয়েছে? হ্যাঁ, এটার লক্ষণটা বলতে গেলে মনে রাখবেন যে সবথেকে যেটা নিয়ে প্রচুর আলোচিত কাণ্ড পচা রোগটা, এটা মোটামুটি বীজ যখন অঙ্কুরিত হয়ে চারা বেরোচ্ছে তখন থেকে কিন্তু আক্রমণ দেখা যেতে পারে। ছোট অবস্থায় যদি আক্রমণ হয় তাহলে বীজ পত্র যেখান থেকে গাছ বেরোচ্ছে সেটা কালো দাগ দেখা যায়, এবং কি তারপরে চারা আক্রমণ হয়, এবং চারা যখন আস্তে আস্তে বড় হয় তখনও আক্রমণ হয়। কেমন হতে পারে, যে চারা বড় হলে কাণ্ড আর মাটি যেখানে লেগে আছে সেইখানেও কিন্তু ক্ষত দাগ দেখা যায়। আবার এই যে ক্ষতগুলো হয়, আর একটা সমস্যা, যে ক্ষতের পাশ থেকে পার্শ্বমূল বেরিয়ে যায়, মানে শিকড় বেরোতে থাকে। শিকড় বেরোলে জানেন যে পাটের আঁশ ভালো হবে না। আর এই রোগের আর একটা বড় অবস্থায় হলে দেখা যায় পাতায় বাদামি দাগ দেখা যায়, দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে কাণ্ডও ছড়িয়ে পড়ে এবং গাছটা আস্তে দুর্বল হয়ে যায় এবং ঢলে পড়ে। এবং দুর্বল হয়ে গেলে এই কালবৈশাখী বা ঝড় এই সময় যেটা হয়, গাছ ভেঙে যাওয়ার প্রবণতাটাও বাড়ে লম্বা যখন গাছ হয়। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই রোগটার দিকে এভাবে নজর দিতে হবে। তো কিভাবে প্রতিরোধ করবো আমরা? আচ্ছা, এই রোগটা হচ্ছে বীজবাহিত, তার সাথে মাটিবাহিত। আমরা এর আগেও আলোচনা করেছি আকাশবাণীর মাধ্যমে যে বীজ শোধন নিয়ে। বীজ শোধনটা আবশ্যিক, এখন তো বীজ শোধন উপায় নেই, কিন্তু বীজ শোধনটা আবশ্যিক। আর মাটিও শোধন করা যায় ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে। ট্রাইকোডার্মা ভিরিডি বিঘা প্রতি 2 কেজি ব্যবহার করা যায়। এই ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করলে অবশ্যই জৈব সারের সঙ্গে ব্যবহার করতে হবে। আর তার সাথে সাথে এই রোগের আক্রমণ যদি এত কিছুর পরেও হয় তাহলে খুব মানে সরল একটা ওষুধ কার্বেন্ডাজিম 50% 1.5 থেকে 2 গ্রাম, কার্বেন্ডাজিম 50% 1.5 থেকে 2 গ্রাম। বা আর একটা খুব পরিচিত ওষুধ কপার অক্সোক্লোরাইড, নীল রঙের ওষুধ, এইটা 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলেই কিন্তু কৃষকরা এই রোগের থেকে বাঁচার উপায় পাবেন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে পাট গাছের নিচের যে পাতাগুলো ঝুলে যাচ্ছে, আপনার ডগার একটা ছোট পাতা নিয়ে কাণ্ডটা দাঁড়িয়ে থাকে, এরপরে দেখা যায় যে আস্তে আস্তে সে গাছটা মারাও যায়। তো এই ক্ষেত্রে কিভাবে তার প্রতিকার করা যায়? হ্যাঁ, এটা খুব মানে এই রোগটা
কিছু কিছু জমিতে দেখা যায়, খুব কমন না হলেও, এটা ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া। কাণ্ড পচা রোগের সঙ্গে এই রোগের পার্থক্যটা হচ্ছে এই যে কাণ্ড পচা রোগের ক্ষেত্রে যে নিচের পাতা উপরের পাতা সবই একসঙ্গে ঝোলা ঝোলা টাইপের মানে দেখা যায়, কিন্তু ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়ার ক্ষেত্রে প্রথমে নিচের পাতাগুলো ঝরে পড়ে, উপরের পাতাগুলো প্রথম দিকে পড়ে না, নিচের পাতা ঝরে পড়ে, ব্যাকটেরিয়া হয়। আর এই রোগের ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, যে এই মানে লক্ষ্য রাখতে হবে যে ব্যাকটেরিয়াজনিত ধসা হলো না আমার কাণ্ড পচা হলে যদি বুঝতে হয়, একটা গাছকে তুলে যদি কাণ্ডের ছোটো ছোটো টুকরো করে নেন, আপনি যদি একটা কাঁচের গ্লাসে, স্বচ্ছ কাঁচের গ্লাসের মধ্যে জলের মধ্যে দিয়ে দেন, দেখবেন পুঁজের মতন অংশ বেরোচ্ছে এই কাণ্ডগুলো থেকে, যদি ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া হয়। সেক্ষেত্রে এই কারণে বললাম যে ব্যাকটেরিয়ার জন্য যে ওষুধ, যে ব্যাকটেরিয়া নাশকগুলো ব্যবহার করতে হবে, আর ছত্রাকের জন্য যে ছত্রাক আলাদা, ছত্রাকনাশক দিয়ে ব্যাকটেরিয়া প্রতিরোধ সম্ভবপর নয়। তাই জন্যই বললাম যে এইটা ভালো করে নজর দিয়ে তারপর আমাকে ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক কোন রোগ হয়েছে সেদিকে যেতে হবে। এই রোগের ক্ষেত্রে মূলত আমরা মাটি শোধনের পরামর্শ দিই একইভাবে ওই ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে। আর রোগ যদি জমিতে যখন দেখা যায় তখন আমরা বলি যে স্টেপটোসাইক্লিন, ছোটো পাতা পাওয়া যায় 6 গ্রামের, ওই এক পাতা দিয়ে মোটামুটি 1 বিঘা হয়ে যাবে ওই স্টেপটোসাইক্লিন ব্যবহার। আর আমাদের এখানে খুব এখনও জনপ্রিয় হয়নি, তবু পাওয়া যায়, সেটাকে সিউডোমোনাস ফ্লুরোসেন্স। এইটা কিন্তু আগামী দিনে খুব কার্যকরী ভূমিকা নিতে চলেছে। এই সিউডোমোনাস ফ্লুরোসেন্স আমরা ব্যবহার করতে পারি জমি শোধনের জন্য। আচ্ছা, এইগুলো দিয়ে মোটামুটি করলে এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। পাটের প্রধান যে কীট শত্রুগুলো সেগুলো কি কি? পাটের কীটশত্রুগুলো অনেকগুলোই রয়েছে। হ্যাঁ, যেমন ধরুন সব থেকে কমন আমরা দেখি শুয়োপোকা, তারপরে কেরি পোকা, তারপরে আছে বিছা পোকা, বিছা মানে তিরিং পোকা, এটা পাটে এখন খুব অদ্ভুত। তারপরে কাথরি পোকা বলে, বলয় কীট বলে, হলুদ মাকড়, লাল মাকড়, এরকম বিভিন্ন রোগ পোকা দেখা যায়। তবে এমনকি পাটের ক্ষেত্রে কৃমিও হয়, যেটা শিকড় ফুলে যাওয়া রোগ বলি। তো আমাদের এই নবীন পরিমিতি অঞ্চলে আমরা লক্ষ্য করেছি মাঠে যেটুকু, শুয়োপোকার আক্রমণটা অনেকখানি লক্ষ্য করা যায়, কেরি পোকা আর ছটকা বা তিরিং পোকা যেটা, আর খুব শুষ্ক আবহাওয়া চলতে থাকলে মাকড়ের আক্রমণ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। এটার প্রতিকারগুলো কি কি? আচ্ছা, আমি খুব সংক্ষেপে এমনভাবেই বলছি যে মানে একটা ওষুধ বা দুটো ওষুধ দিয়ে সব রোগগুলো পোকাগুলো মোটামুটি প্রতিরোধ করা যায়। একটু দেখবেন আঙ্কা পোকাটা কেমন বুঝলেন তো, ওই আঙ্কা পোকাটা যে চালের পোকাগুলোর মতন, ওই কালো পোকার মতন, ওরা মূলত কী হয়, ওই মানে পূর্ণাঙ্গ স্ত্রী পোকাগুলো পাতার বোটার নিচে ডিম পাড়ে, দিয়ে সেই ডিম থেকে মানে যখন অপূর্ণাঙ্গ বেরোয়, তারা কাণ্ডের সবুজ অংশগুলো, কাণ্ডের ভিতরের অংশগুলো খায়। এবার গাছে গাঁঠ হয়ে যাবে তারা খেলে, এই সমস্যা, আঁশের মান খারাপ হয়ে যাবে, তাহলে দাম কমে যাবে। আবার শুয়োপোকা, এটা বুঝতেই পারছেন, শুয়োপোকার মজা হলো শুয়োপোকা কিন্তু দলবদ্ধভাবে থাকে, আচ্ছা, একসঙ্গে অনেক সমস্যা, মানে যেখানে আক্রমণ হয় শুয়োপোকা একসঙ্গে অনেকগুলো আক্রমণ হয়। তো শুয়োপোকা পাতার সবুজ অংশ খেয়ে নেয়, একবারে ক্লোরোফিলটা খেয়ে জালের মতো, পাতাগুলোকে জালের মতো জালি করে দেয়। আর পাট গাছ যখন বড় হয় তখন আক্রমণ হয় মূলত তিরিং বা ঘোড়া পোকা, ছটকা পোকা অনেকে বলে, ওর পিঠ উঁচু করে করে চলে, মুভমেন্টটা অদ্ভুত দেখতে। তো তারাও মূলত পাতার কচি অংশগুলো খায়। তো এগুলো মূলত সবগুলোই যেহেতু একই ধরনের ওষুধ দিয়ে মোটামুটিভাবে কিন্তু এদেরকে মানে প্রতিরোধ বলেন করা যায়। প্রথম কথা মনে রাখতে হবে যে আমরা রাসায়নিক ব্যবহারের কথা বলি বটে, কিন্তু প্রথমে আমাদেরকে জৈবিক বা যান্ত্রিক এগুলো যদি করতে পারি, যেমন শুয়োপোকা দলবদ্ধ আছে আমরা যদি মানে মেরে দিতে পারি, বা ধরুন আর একটা ব্যাপার খুব কার্যকরী ভূমিকা নেয়, যদি গাছ মানে জমিতে পাখি বসার একটু ব্যবস্থা করা যায়। আচ্ছা, তাহলে পাখিরা কিন্তু পোকা খায়। তারপরে কিছু বন্ধু পোকার ব্যবহার জমিতে করতে হবে, কারণ রাসায়নিক তো আমাদের শেষ অস্ত্র। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মানে আমি দু একটা রাসায়নিকের নাম বলছি, মোটামুটি এই 3 ধরনের পোকা মানে কন্ট্রোল করা যাবে। তার মধ্যে একটা হচ্ছে কুইনালফস 2 মিলি প্রতি লিটার জলে, বা থায়োডিকার্ব এটা 1 গ্রাম, বা ইনডক্সাকার্ব 1/2 গ্রাম প্রতি লিটার। মানে ইনডক্সাকার্ব 1/2 গ্রাম বললাম মানে 10 লিটার জলে 5 গ্রাম, থায়োডিকার্ব 1 গ্রাম বললাম মানে 10 লিটার জলে 10 গ্রাম, আর কুইনালফস 2 মিলি মানে 10 লিটার জলে 20 ml। এইটা দিয়ে আমরা স্প্রে করব। আর এই যেগুলো শুয়োপোকার গায়েও শুঁয়ো থাকে, এই কারণের জন্য অবশ্যই স্টিকার ব্যবহার করলে কিন্তু আরও ভালো ফল পাওয়া যায়। মানে এই কীটনাশকের সঙ্গে স্প্রেয়ার ব্যবহার করতে, এই স্টিকার ব্যবহার করতে। স্টিকার মানে একটা সাবান জাতীয় বা শ্যাম্পুর ব্যবহার করতে পারেন, মানে ওই বিষের সঙ্গে মিশিয়ে, মানে জলের সঙ্গে মিশিয়ে আমরা ব্যবহার করলে সেটা অনেকক্ষণ কার্যকারিতা থাকবে। তো অনেক সময় দেখা যায় যে পাতার যে পাতাটি টি বর্ণের হয়ে গেছে, এর কারণটা কি? এই টি বর্ণ হওয়ার কারণটা বা প্রতিকারটা কিভাবে? মোটামুটি কেমন হয় যে পাতাটা ঝলসে যাওয়া যেমন হয়, এটা দেখবেন মজার ব্যাপার। আমাদের তো মুর্শিদাবাদ আর একটা গুরুত্বপূর্ণ ফসল আলোচনা মনে না থাকলেও লিচু,
লিচুতেও দেখবেন পাতাগুলো পাপড়ের মতন হয়ে যাচ্ছে, বাদামি টাদামি হয়ে গিয়ে। এইটাও কিন্তু মানে পাটের ক্ষেত্রেও অনেকটা ওই একই ধরনের জিনিস আসে, যদিও পাতা চরিত্রগত আলাদা। তো এটা মূলত মাকড়ের আক্রমণের জন্য হয়। তো মাকড় জেনারেলি পাতার নিচে থাকে, পাতার নিচ থেকে রস শুষে খায়। মাকড় চোখে দেখা যায় না, অন্য আগের যে পোকাগুলো সব চোখে দেখা যায়। তো এখানে আমরা আক্রমণ দেখে, পোকা দেখে চিনতে পারি না, আক্রমণের যে ফলাশীল তাদের লক্ষণ দেখে চিনি। তো পাতা যখন এরকম হয়ে যায়, এটা মূলত শুষ্ক আবহাওয়া যখন চলে তখন। ওই জন্য অনেক সময় দেখবেন লিচু গাছে আমরা মানে এমনি জল স্প্রে করি, ঠান্ডা জল। তখন পাটেও কিন্তু অল্প আক্রমণে ঠান্ডা জল স্প্রে করা যেতে পারে। আচ্ছা, তার বাইরে যদি ওষুধের ক্ষেত্রে যদি বলা হয়, এই ফেনাজোকুইন নামে একটা ওষুধ হচ্ছে, ফেনাজোকুইন 1.5 মিলি, বা প্রোপারজাইট 2 মিলি, বা ফেন পাইরক্সিমেট 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আমি আবার রিপিট করছি, আরেকবার রিপিট করে দিন। ফেনাজোকুইন 1.5 মিলি, প্রোপারজাইট 2 মিলি, বা ফেন পাইরক্সিমেট 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এটা আমি বললাম কৃষক বন্ধুদের এই জন্য, যেহেতু শুষ্ক ওয়েদার চললে এটা যেমন পাটের ক্ষেত্রেও ব্যবহার করবেন, আবার লিচুর কথাও এসছে, যদি মাকড় আক্রমণটা সেক্ষেত্রেও যদি এটা মানে বড় অন্যতম বাণিজ্যিক ফসল মুর্শিদাবাদের, সেক্ষেত্রে আপনারা দুটো ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যেতে পারে। মানে এই তিনটে ওষুধ মাকড়, তাহলে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে। তাহলে বন্ধুরা, আমরা যারা পাট চাষ করেছি, আমরা কিভাবে এই পাট চাষের আমরা পরিচর্যা করব, বিশেষ করে আগাছা একটা খুব বড় সমস্যা, সেই আগাছা আমরা কিভাবে দমন করব এবং জমিটাকে আমরা কিভাবে ঠিকঠাক রাখবো, যে নেল উইডার দিয়ে আমরা জমিটাকে আগাছা মুক্ত করা, দুটোর ভাবে আমাদেরকে উপকার পাওয়া যেতে পারে। নেল উইডার যদি আমরা ব্যবহার করি, মানে সারিতেও গাছগুলো থাকলো, আবার আগাছাগুলো নষ্ট হয়ে গেল। তো এটা করাটাই আমার মনে হয় সবথেকে ভালো। আর কি ধরনের রোগ হতে পারে বা কি পোকার আক্রমণ হতে পারে, সে বিষয় নিয়েও আমরা আলোচনা করলাম। আর এর বাইরেও যদি আপনাদের সেভাবে কিছু জানতে হয় বা কোনো কিছু পোকার বা রোগের আক্রমণ দেখছেন, আপনারা বুঝতে পারছেন না, তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের যে কৃষি আধিকারিক যারা রয়েছেন সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং সেখান থেকে আপনারা পরামর্শ নিতে পারেন। আর এতক্ষণ আমরা এই বিষয়ে আলোচনা করলাম যে এই সময়ে আমরা পাট চাষে কীভাবে পরিচর্যা করব এবং রোগ পোকার আক্রমণ আমরা কিভাবে দমন করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম বহরমপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর মিঠুন সাহাকে। মিঠুনবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। এখন লোকগীতি শুনবেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে। তাহারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, তো তাহারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, কখন আসে যায় যে, কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, তো তাহারা বাজায় আমি, আমায় বাজায় কে যে, তো তাহারা বাজায় আমি, আমায় বাজায় কে যে। ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি। ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি। মাজার কষ্ট এই দোতারা বেসুর যাই বেজে, হাজার তারে বাধায় আমি বাজাই কষে কেজে, আমি বাজাই কষে কেজে, তো তাহারা বাজায় আমি, আমায় বাজাই কেজে, তো তাহারা বাজায় আমি, আমায় বাজাই কেজে। সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে,
বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে। ভোরের সাজে বাউল রাজে বাউল রাজা কেজে, বিনা হাতে বাজাই কত সন্ধ্যার সাজে সেজে, কত সন্ধ্যার সাজে সেজে। তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে, তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে। কখন আসে যাই যে কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে। তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে, তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে। এতক্ষণ লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন সনজিৎ মণ্ডল। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं। और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের তাউলডাঙ্গা বাকরপুর গ্রামে। আর এখানে এসেই একজন আমরা মহিলা গোপালককে পেয়েছি, সঙ্গে ওই গ্রামেরই আরেকজন গোপালকও সঙ্গে রয়েছে। তো আসুন তাদের যে গোপালন, সেই গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার আগে একটু পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম সোমা ঘোষ। সোমা ঘোষ। আপনার? আমার নাম সুব্রত দত্ত। সুব্রত দত্ত। তো আপনাদের সংসার কিসের ওপর নির্ভর আপনাদের? আপনার? আমাদের সংসার গরু বাছুরের উপরে নির্ভর করে। গরু বাছুর। জমি জায়গা কিছু জমি আছে? জায়গা নেই। গোপালনই করেন শুধু? আপনার? আমার গোপালনের মনে কিছুটা আমার সাহায্য হচ্ছে। মানে গোপালন করেন, ঠিক আছে। এই গোপালনের ওপরই কিছু পাওয়া যায়? পাওয়া যায়। আপনাদের যে গরুগুলো আছে সেগুলো কি জাতের গরু? আমার জার্সি গরু। জার্সি? জার্সি। কটা আছে জার্সি? 4টে আছে। 4টে। আপনার কটা? আমার 3টে। 3টে? সবটা কি জার্সি না অন্য কিছু? জার্সি আর ওই দেশি, মানে ক্রস ব্রিড, আচ্ছা, মিশ্র হয়ে গেছে। এখন আপনাদের কটাতে দুধ দিচ্ছে? এখন একটাতে দুধ দিচ্ছি। ক কিলো দুধ দেয়? দুবেলায় আমরা 7 কিলো দিচ্ছি। দুবেলায় 7 কিলো দিচ্ছি। এখন অল্প হয়ে গেছে। তার মানে অনেক দিনের নাকি? অনেক দিনের, হ্যাঁ। কতদিন? মানে একটা করে বাচ্চা হবে 7 মাস। 7 মাস চলছে? চলছে। আর একটা এখন অল্প দেয়, ওটা অল্প দিচ্ছে। দুবারে তো 6 কেজি দেয়। দুবারে 6 কেজি দেয়, আর দুবারে একটা 7 কেজি দেয়। ও, তার মানে কটাতে দুধ দিচ্ছে? দুটোতে? দুটোতে দিচ্ছে। ও, দুটোতে কত হচ্ছে প্রতিদিন দুধ? কত হয় প্রতিদিন? আমরা দুটোতে 7 কেজি দিচ্ছে, আর একটা 6 কেজি দিচ্ছে। একটা 7 কেজি দিচ্ছে, একটা 6 কেজি দিচ্ছে। দুটো মানে দুবেলায় দেয়? 7 আর 6 13 কিলো। 13 কিলো দুধ কি মানে দুবেলায় হয় না একবেলায়? প্রতিদিন দুবেলায় মিলে 13 কিলো দুধ। এই দুধটা কি করেন? আমরা সমিতিতে দিই। সমিতি? ভাগীরথী? হ্যাঁ, ভাগীরথী। ভাগীরথী সমিতি না আমলে? ভাগীরথী। আপনার কটাতে দুধ দিচ্ছে? আমাদের ওই একটাতে দেয়। ক কিলো দুধ দেয়? ওই 4 কিলো মতন। একবারে 4 কিলো? খাওয়া হয় একটু, কিছুটা ঘোষ দিকে দিই। মানে টোটাল কতটা দুধ দেয়? ওই 6 কিলো মতন। 6 কিলো দেন। তার মানে সে তো খেতেই হবে, না খেলে কি করে চলবে? আমি গরু পুষবো, আমি দুধ খাবো না, তাহলে কি করে হবে? নিজের শরীরটা কত এবার চাটা করতে হয়, ধরুন লোকজন এলে তাদেরকে দিতে হয়। না সে তো বটেই, আপনি তো রাখবেন। বসকে দেই। হ্যাঁ, তো 6 কিলো দুধ দেয়। একটাতে দিচ্ছে নাকি এখন? একটাতে দেয়। আর দুটো আরগুলো কি গাভীর নাকি? ওগুলো এখন মানে দেয়নি, এখন একটু অসুবিধার জন্য আমার ওই
তো দেখা তো এই গরুগুলো খাওয়ান কি আপনারা? আমি খোল ভাত খড় আপনার গ্যামা এগুলো দিই, ভুট্টা সবুজ ঘাস খাওয়ান সব রকম দিই। ওগুলো কি জমিতে চাষ করেন না কিনে নিয়ে এসে খাওয়ান? কিনে নিয়ে এসে খাওয়াই। তো কিনে নিয়ে এসে খাওয়ালে তো আবার খরচ বেশি। খরচ বেশি, হ্যাঁ। হ্যাঁ, আপনারা কি করেন? আর বাজার আছে ধরুন সামনে, কিনে খাওয়াই। আচ্ছা, কিনেই খাওয়াতে হয়। কিনে খাওয়ালে তো জমি জমা নাই, আর সব বিক্রি হয়ে গেছে ধরুন, সেই জন্য অসুবিধা। এমনিও আপনার জমি জায়গা আছে এমনি? না, আমার জমি জায়গা নেই, আমার সব কিছু কিনে নিতে হয়। তো এই গরুর যে গোবরগুলো হয় এগুলো কি মানে আলাদা করে মানে স্টোর করে রাখেন, জৈব সার করেন, বিক্রি করেন ওইগুলো? হ্যাঁ, আপনার কি করেন? আমি হয়তো বিক্রি করে দিই। ওটা বিক্রি করলেও সেখান থেকে কিছু পাওয়া যায়। এখন তো জৈব সার তো সব জায়গায় পাওয়া যায় না, অনেকেই ইচ্ছা থাকে। ধরুন গৃহপালিত পশু, গরুতে আপনার পুষ্টিকর, মানে মানুষের বিশাল উপকার করে। আমল দুধ থেকে আরম্ভ করে, ঘি থেকে আরম্ভ করে, গরু যার মানে বলা যাবে না গরুতে যা দেয় আপনার, ঠিক আছে। মানে আর যাই হোক, সংসারের জন্যে কিছুটা হেল্প করে, মানে একটা যেটাই হোক একটা পশু যা দিচ্ছে, মানে মানুষের আর্থিক অবস্থার দিক দিয়ে একটা মানে খাবার যোগাচ্ছে, যেটা আমরা ইনকাম করেও পারি না, তাও বাড়িতে পুষে যাই হোক কষ্ট মষ্ট করে যেটুকুই পাই, তার মানে তুলনা নাই। তো অসুখ বিসুখ তো হয়ই, লেগেই তো থাকে। তার জন্য ডাক্তার দেখাতে হয়, ডাক্তার আসে দেখে। ভ্যাকসিন ট্যাকসিন দেয়া থাকে? হ্যাঁ দেয়, ভ্যাকসিন দেয়। কি ধরনের গরুর রোগ হয় দেখেছেন? গরু জ্বর জ্বালা ঠান্ডা, এমনি বাতের মানে এক ধরনের রোগ আছে, হঠাৎ ওগুলো ধরা পড়ে না, তো কোনো সময় বাড়াবাড়ি হয়ে যায় আপনার, তখন ডাক্তার দেখতে হয়, দেখায়। আপনার? আর মাঝে মাঝে ওই মানে একটু ঠান্ডা জাতীয় লাগে, আবার একটু কাত হয়ে মানে খাবার খেতে চায় না, তখন আমাদের কাছে ধরুন গরুর ডাক্তার অফিসার আছে, একটু দেখে যায়, একটু ইঞ্জেকশন করে দেয়, তখন আবার খেতে লাগে। আপনারা এটা কি জানেন যে গরুর কি যে রোগটা, সেই ম্যাক্সিমাম রোগটা কিন্তু একটা জায়গা থেকে আসে, সেটা হচ্ছে আপনার যদি আমরা গরুকে কৃমির ওষুধটা না খাওয়াই, তাহলে কিন্তু সেইখান থেকেই ম্যাক্সিমাম রোগটা হয় গরু। তো আপনারা কি কৃমির ওষুধ খাওয়ান? 6 মাস অন্তর? হ্যাঁ, ওটা ভ্যাকসিন দিয়েছে। এবার ওরা যেটা ভালো বুঝবেন ট্রিটমেন্ট করবেন, না দেখে তো ধরুন পড়বেন না, ওরাই যা না, এরকম তো ওরকম খাওয়াতেই হবে, কৃমির ওষুধটা খাওয়াতে হয়, ওখান থেকেই ম্যাক্সিমাম আমাদের মানে অসুখটা হয় গরুর। আর যেখানে রাখেন গরুগুলোকে সেই জায়গাটা কেমন? পাকা পাকা, মানে ইট পাতা আছে, ইট পাতা সোলিং করা আছে, সোলিং করা আছে। আর ফ্যান ট্যান তো আছে নাকি? লাইট আছে, ফ্যান আছে, মশারি দেওয়া আছে। মশারিও আছে যাতে মশা না কামড়ায়। মশা কামড়ালে কি হয়? বাইরে আবার ধুমো দেওয়া হয়। হ্যাঁ, কি হয় মশা কামড়ালে? মশা কামড়ালে আপনার ম্যালেরিয়া, মানুষের যেমন ম্যালেরিয়া জ্বর জ্বালা অসুখ হয়, সেরকম গরু বাছুরও হয়। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।